আচ্ছা, তোমাদের ফাইনালের ফার্স্ট টপিকটা হচ্ছে নিউট্রিশন ইন্টারভেনশন। এটা ছিল হচ্ছে তোমাদের ফাইনালের ফার্স্ট টপিক, তাই তো? ওকে। ওকে, এই টপিকটাতে তাহলে আমাদের যেটা ছিল যে নিউট্রিশন ইন্টারভেনশন বলতে কি বোঝায়, ডেফিনিশন, তারপরে হচ্ছে অবজেক্টিভস, মানে এই টপিক থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে হয়তো একটু সিচুয়েশন বেসড প্রশ্ন আসতে পারে, আমরা একটুখানি পসিবল টাইপ অফ কোয়েশ্চেন নিয়েই আর কি ডিসকাস করব যে প্রতিটা টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোয়েশ্চেনগুলো তোমরা কিভাবে অ্যান্সার করবা। ওকে, প্রথমে কি আছে এখানে হচ্ছে ফার্স্ট স্লাইডে যেমন যে কোনো একটা টপিক পড়ার আগে অবশ্যই ওইটার ডেফিনিশনটা ভালো করে পড়বা। আচ্ছা, ফার্স্ট এই হচ্ছে ডেফিনিশন এখানে আছে, এখান থেকে এই স্লাইড থেকে যেমন ডেফিনিশনটা একটু ভালো করে পড়বা। তারপর একটা নিউট্রিশন ইন্টারভেনশন করার উদ্দেশ্যটা কি, যে যাতে করে ডায়েটারি ইনটেকটাকে ইমপ্রুভ করা যায়, ইটিং হ্যাবিটটাকে ইমপ্রুভ করা যায়। 4টা অবজেক্টিভের কথা বলা হয়েছে, সো অবজেক্টিভগুলো একটু দেখবা। তারপরে কি আছে, কি কি ধরনের নিউট্রিশন প্রোগ্রাম আছে, কেউ জয়েন হতে যাচ্ছে। তারপরে হচ্ছে কি কি ধরনের নিউট্রিশন ইন্টারভেনশন থাকতে পারে, এডুকেশনাল প্রোগ্রাম, নিউট্রিশন কাউন্সেলিং, সাপ্লিমেন্টেশন। তো যদি কোনো একটা সিচুয়েশন টাইপ প্রশ্ন আসে এবং তোমাকে বলে যে এই ক্ষেত্রে তুমি কোন ধরনের ইন্টারভেনশন নিতে চাচ্ছ, সেটার অ্যান্সার করার জন্য কিন্তু তোমার টাইপস অফ নিউট্রিশন ইন্টারভেনশন এটা জানতে হবে, ঠিক আছে? এক মিনিট। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে নিউট্রিশন ইন্টারভেনশনের টাইপগুলো পড়তে হবে যদি তোমাদের কোনো একটা সিচুয়েশন বেসড প্রশ্ন আসে যে এই ক্ষেত্রে কোন ধরনের নিউট্রিশন ইন্টারভেনশন নেওয়া যেতে পারে, তখন তোমরা সেটাকে বোঝানোর জন্য এই টাইপগুলো থেকে যে কোনো একটা আর কি লিখতে পারো। সো টাইপসগুলো একটু দেখবা। কি কম্পোনেন্টস অফ ইফেক্টিভ নিউট্রিশন ইন্টারভেনশনস, এটা ইম্পর্টেন্ট যে কোনো একটা ইন্টারভেনশন সাকসেসফুল করার জন্য কোন কোন স্ট্র্যাটেজি নেওয়া হতে পারে, সেই স্ট্র্যাটেজিগুলোর কিছু পয়েন্ট এখানে দেয়া আছে। যে কোনো একটা ইন্টারভেনশন যদি তুমি চাও সাকসেসফুল হোক, সেটা ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচে গেলে বেশি সাকসেসফুল হওয়ার চান্স আছে। তারপর সেটাকে রেগুলার মনিটর করলে সেটা তখন বেশি সাকসেসফুল হবে। বিহেভিয়ার চেঞ্জ করার জন্য যদি কিছু টেকনিক ইনক্লুড করা হয়, সেই ক্ষেত্রেও ইন্টারভেনশন সাকসেসফুল হবে। সো এটা একটু দেখবা। আর যেটা তোমাদেরকে আমরা মানে আমি মিডের পরপরই তোমাদের বলছিলাম যে এবার যেহেতু কোয়েশ্চেন অনেক ডিফারেন্ট, এক একজন এক এক রকম করে করতে পারে, মডারেশন হবে এন্ড কোয়েশ্চেন আমরা যারা কোর্স নিচ্ছি কেউই জানবো না যে কি কোয়েশ্চেন আসতেছে, যেটার জন্য এবার রিভিউ ক্লাসে বা ওভারভিউ ক্লাসে আমি হচ্ছে
কোনো কিছু তোমাদেরকে একেবারে স্কিপ করতে বলতে পারবো না যে এটা পড়িও না বা এটা বাদ দিলেও হবে, এরকম আসলে বলার স্কোপ নাই। কারণ দেখা যাবে একটা কিছু আমার কাছে লেস ইম্পর্টেন্ট মনে হচ্ছে দেখে আমি বাদ দিতে বললাম, বাট অন্য কেউ সেই জায়গা থেকে প্রশ্ন করতে পারে। সো আমি জাস্ট চাচ্ছি তোমরা প্রতিটা টপিক ক্লিয়ারলি বুঝে পড়ে যাও অ্যান্ড কোয়েশ্চেন যাতে ধরতে পারো, অ্যান্ড যাতে এমন কোনো কোয়েশ্চেন ফেস না করো যেটা পড়ো নাই বা বাদ দিয়ে দিছো এবং সেখান থেকে আসছে, এরকম যাতে না হয়। ম্যাম এখান থেকে কি ধরনের সিচুয়েশন বেসড কোশ্চেন আসতে পারে? হ্যাঁ বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, যেমন এই স্লাইডটা থেকে যদি বলি কি কম্পোনেন্টস অফ ইফেক্টিভ নিউট্রিশন ইন্টারভেনশন, মনে করো তোমাকে একটা সিচুয়েশন বলতেছে যেখানে ইন্টারভেনশনের একটা এক্সাম্পল দিয়ে বলতেছে যে ইন্টারভেনশন একটা 6 মাস ধরে রান করা হচ্ছে কিন্তু কোনো সাকসেসফুল আউটকাম দেখা যায় নাই, ওভারঅল সিচুয়েশনের কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। এই ক্ষেত্রে কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে যেটার মাধ্যমে একটা ইন্টারভেনশন সাকসেসফুল হবে, তো তখন তোমার এই কি কম্পোনেন্টগুলো লিখতে হবে। তো এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছো আমি কি বলছি? মানে ইন্টারভেনশন কথাটা উল্লেখ করাই থাকবে? হ্যাঁ, যে কোনো একটা ইন্টারভেনশনের এক্সাম্পল দিয়ে হয়তো বলতে পারে যে একটা ইন্টারভেনশন 6 মাস ধরে চলতেছে বা 1 বছর ধরে চলতেছে বা 3 মাস ধরে চলতেছে, কিন্তু সেটা আসলে তেমন কোনো ইমপ্রুভমেন্ট আনে নাই বা আউটকাম তেমন জেনারেট করতে পারে নাই। এখন তুমি বলো যে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বা কি কি অ্যাকশন বা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে যেটার মাধ্যমে নিউট্রিশন ইন্টারভেনশনটা সাকসেসফুল হবে অথবা ওই নিউট্রিশন ইন্টারভেনশনটা আউটকাম জেনারেট করবে। ঠিক আছে, এই ধরনের যদি প্রশ্ন আসে তখন তোমার এই 5টা পয়েন্ট থেকে লিখতে হবে যে যদি ইন্টারভেনশনটাতে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ নেওয়া হয়, যদি ইন্টারভেনশনটা কালচারালি সেনসিটিভ হয়, যদি বিহেভিয়ার চেঞ্জ টেকনিক্স গুলো ইনক্লুড করা হয়, যদি দেখা যায় যে ইন্টারভেনশনটা সাস্টেইনেবল ওই লোক্যালিটির সাথে রিসোর্সের সাথে, এবং যদি রেগুলার মনিটর এন্ড ইভ্যালুয়েট করা হয় তাহলে দেখা যাবে ওভার টাইম একটা ইমপ্রুভমেন্ট আসবে। সো এই কাজগুলা করা যেতে পারে। আচ্ছা, লিংক দেওয়ার পরে এতক্ষণ যদি একজন একজন করে জয়েন করে তাহলে বারবার তো জয়েন করানো সম্ভব না। ওকে, বুঝতে পারছো আমি যেটা বলছি এই স্লাইড রিলেটেড? ম্যাম আবার একটু বুঝায় দেন। আচ্ছা, আমি বলছি যে যদি এখান থেকে মানে এই টপিকটা থেকে সিচুয়েশন বেসড প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে যেমন এই স্লাইডটা থেকে একটা কোয়েশ্চেন আসলো যে একটা ইন্টারভেনশনের এক্সাম্পল দিল এবং বলল যে ইন্টারভেনশনটা কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারে নাই অথবা অনেক কম ইমপ্রুভমেন্ট আনছে অথবা ইন্টারভেনশনটা সাকসেসফুল হয় নাই, এরকম কিছু একটা বললো। বলার পর বললো তুমি এখন তাহলে কি কি কাজ করবা বা কি কি উদ্যোগ নিবা বা কি কি অ্যাকশন তুমি নিবা যাতে করে ইন্টারভেনশনটা সাকসেসফুল হয়। তখন তুমি এই 5টা পয়েন্ট থেকে অ্যান্সার করতে পারো যেটা তোমার সিচুয়েশন অনুযায়ী মনে হবে যে এই জিনিসগুলো করলে হয়তো ইন্টারভেনশনটা ইমপ্রুভমেন্ট জেনারেশন করতে পারবে, সেই সেই হিসেবে তুমি কিছু পয়েন্ট লিখতে পারো এবং ওই পয়েন্টগুলো তোমার এই স্লাইড থেকে আসবে। বুঝতে পারছো আমি কি বলছি? জি ম্যাম। আচ্ছা, তারপরে সেই এক্সাম্পল গুলো একটু লেস ইম্পর্টেন্ট কারণ এখানে যেমন ধরে ধরে এক্সাম্পল হয়তো আসবে না। তো জাস্ট যদি ইন্টারভেনশনের এক্সাম্পল জেনারেল করে বলে যে ডিফাইন নিউট্রিশন ইন্টারভেনশন এন্ড গিভ সাম এক্সাম্পলস অফ সাকসেসফুল নিউট্রিশন ইন্টারভেনশনস, তো ওই টাইপের প্রশ্ন যদি আসে সেটার আন্ডারে যাতে কিছু লিখতে পারো এই হিসেবে কয়েকটা দেখে যেতে পারো যে মেডিকেল নিউট্রিশন থেরাপির আন্ডারে 2টা, পাবলিক হেলথের আন্ডারে 2টা, এমার্জেন্সির আন্ডারে 2টা, এভাবে করে দুইটা দুইটা করে পড়ে যেতে পারো। ঠিক আছে, জাস্ট ওরকম জেনেরিক প্রশ্ন আসলে যাতে লিখতে পারো। ঠিক আছে, একদম আলাদা করে হয়তো বলবে না যে এমার্জেন্সি রেসপন্স ইন্টারভেনশনের এক্সাম্পল দাও, এভাবে হয়তো বলবে না, জেনারেল প্রশ্ন আসতে পারে। সো প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে একটা অথবা 2টা মনে রাখবা তাহলেই লিখতে পারবা। ঠিক আছে, এরপরে চ্যালেঞ্জেস এন্ড কনসিডারেশনস, এখান থেকে সমস্যা মানে টাইপের প্রশ্ন আসতে পারে যে কি কি সমস্যা জেনারেলি একটা ইন্টারভেনশন ফেস করে, যেমন রিসোর্স কনস্ট্রেন্ট হতে পারে, বিহেভিয়ারাল ব্যারিয়ার হতে পারে, ইকুইটি হতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এন্ড বাংলাদেশ স্পেসিফিক কিছু চ্যালেঞ্জের কথা বলতেছে, এই ক্ষেত্রে আমি বলবো যেমন সোশিও ইকোনমিকের আন্ডারে 2টা পড়লা, হেলথ সিস্টেমের আন্ডারে 2টা পড়লা, নিউট্রিশনাল স্ট্যাটাসের আন্ডারে 2টা পড়লা, এমনিতেই কিন্তু 6টা পয়েন্ট হয়ে যায়।
সো এমন তো না যে প্রশ্ন 6 মার্কের আসে, হয়তো 4-5 এই ধরনের আসে। সো 5 মার্কেও এরকম অ্যাটলিস্ট যদি 6টা পয়েন্ট লিখো মোটামুটি হয়ে যাবে। সো এই ক্ষেত্রেও মানে এইভাবে তোমরা চাইলে একটু টেকনিক্যালি করতে পারো, বাট কোনো একটা টপিক পুরাটাই বাদ দেওয়া যাবে না আসলে। সো যেমন বাংলাদেশ স্পেসিফিক চ্যালেঞ্জেস যখন পড়বা তখন এই যে সোশিও ইকোনমিকের আন্ডারে 2টা, হেলথ সিস্টেমের আন্ডারে 2টা, এভাবে করে পড়তে পারো, ঠিক আছে? এন্ড নিউট্রিশন ইন্টারভেনশন কেন ইম্পর্টেন্ট, এটাও একটা জেনেরিক প্রশ্ন, যেহেতু স্লাইডের টাইটেলটা একটা কোয়েশ্চেন আকারে দেয়া আছে। সো এরকম প্রশ্ন আসতেই পারে যে নিউট্রিশন ইন্টারভেনশন আসলে গুরুত্বটা কি, কেন দরকার, এরকম যদি প্রশ্ন আসে তাহলে এই পয়েন্টগুলা কি এরিয়াজ অফ ইম্পর্টেন্স গুলা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল হচ্ছে নিউট্রিশন ইন্টারভেনশন ম্যাটেরিয়াল রিলেটেড। এই ম্যাটেরিয়াল থেকে কোনো কোশ্চেন আছে কি আমাকে একটু বলো। সবাই কি বুঝছো এই ম্যাটেরিয়ালটা এন্ড এখান থেকে কি পিডিএফে ধরনের যে সেগুলো পড়লেই হবে নাকি আমাদের এক্সট্রা অ্যাড করে পড়তে হবে? ম্যাম কি কম্পোনেন্টের পরে কি বললেন? কোনটা? কি কম্পোনেন্ট অফ ইফেক্টিভ এরপরে কোন ক্লাউড বললেন? কি কম্পোনেন্টের কথা তো অনেক আগে বলে ফেলছি। এরপরে তো আচ্ছা আমি বলছি এক্সাম্পল গুলো থেকে কয়েকটা পড়ে যাবা, যদি প্রশ্ন আসে তাহলে এক্সাম্পল যাতে লিখতে পারো। চ্যালেঞ্জেস গুলাও আমি কিছুই বাদ দিতে বলি নাই, আমি জাস্ট বলছি যেখানে অনেকগুলা পয়েন্ট আছে সেখান থেকে কিছু অল্প পয়েন্ট পড়তে পারো। যেমন এক্সাম্পলের আন্ডারে পাবলিক হেলথের এন্ড কমিউনিটি বেসড ইন্টারভেনশনের 4টা করে আছে। সো 4টা তো পড়ার দরকার নেই, বা এত পড়লে লিখবা কিভাবে, টাইমও হয়তো অত বেশি পাবা না। সো পাবলিক হেলথ এন্ড কমিউনিটি বেসড ইন্টারভেনশনের আন্ডারে 2টা পয়েন্ট পড়লা, এমার্জেন্সি রেসপন্সের আন্ডারে 2টা পয়েন্ট পড়লা, এভাবে করে একটু শর্ট করে পড়তে পারো। আর বাংলাদেশ স্পেসিফিক চ্যালেঞ্জেস এর ক্ষেত্রে আমি এটাই বলছি, সোশিও ইকোনমিক চ্যালেঞ্জেস এর ক্ষেত্রে এটার আন্ডারে 2টা, হেলথ সিস্টেমের আন্ডারে 2টা, নিউট্রিশন স্ট্যাটাসের আন্ডারে 2টা, এভাবে করে বুলেট পয়েন্টগুলো ঠিক রেখে ভিতরে লেখাটা নিজের ভাষায় লিখবা। এই কথাটা আমি একদম ডে 1 থেকে বলে আসি তোমাদেরকে, যে কনসেপ্ট ঠিক রেখে, থিম ঠিক রেখে, পয়েন্ট ঠিক রেখে তুমি এক্সপ্লেনেশনটা নিজের ল্যাঙ্গুয়েজে দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা ম্যাম বলছিলাম যে কোশ্চেন কি খুব বেশি ঘুরায় আসবে আজকের মতো? আজকের মতো বলতে তোমাদের আজকের ম্যাম এক্সামের আমাদের আজকে অবস্থা সব মানে একদম খারাপ করে ফেলছে, ফুল হচ্ছে আউট অফ সিলেবাস হয়ে গেছে। হ্যাঁ দেখো ম্যাম, আমি জানি কিরকম স্লাইডে আসবে। ধরেন একটা পয়েন্ট আছে, শুধুমাত্র আমরা শুধু ওই নামটুকু জানি, ওই নামটা দিয়ে একটা পুরো 4 মার্কের কোশ্চেন দিছে, 4 মানে মার্কের কোথাও কোশ্চেন ওগুলো ম্যাম, সৃজনশীল টাইপ কোশ্চেন সব। হ্যাঁ বুঝতে পারছি যে এইটা তো দেখো বলা যাচ্ছে না, এটা হয়তো কোর্স টিচারও জানতো না যে এরকম টাইপের প্রশ্ন আসবে। এটা নিয়েই তোমাদেরকে আমি একটু মিডের পরপরই বলছিলাম যে এখন কোশ্চেনের মডারেশনটা একটু ডিফারেন্ট হইতে হবে এখন থেকে, মিড টার্মস অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনালস, এবং এখন থেকে প্রতি সেমিস্টারে এরকম হবে যে তোমাদেরকে যেমন মিডের আগেও আমি তোমাদের কিছু কিছু জিনিস বাদ দিতে বলতে পারছি যে আচ্ছা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট না, এটা বাদ দিও, কারণ দেখা গেছে যে প্রশ্ন ইন্টারনাল যারা আছে তারাই করতেছে। বাট এবার মডারেশনটা একটু ডিফারেন্ট পেতে হবে, যে ইন্টারনাল কোয়েশ্চেন করবে, এক্সটার্নাল কোয়েশ্চেন করবে, ইন্টারনালের কোয়েশ্চেন সবগুলো থাকতে পারে, আবার একটাও না থাকতে পারে। সো কেউই জানে না যে কি হবে, যেটার জন্য আমি তোমাদেরকে প্রতিটা টপিক পড়ানোর সময় এটাই করতে চেষ্টা করতেছি যে পসিবল টাইপ অফ কোয়েশ্চেন সম্পর্কে একটু ধারণা দেয়া। এটার বাহিরে যে কোয়েশ্চেন আসবে না এমন কিন্তু না, কারণ আমি নিশ্চয়ই সব প্রশ্ন করি নাই, আমার কোয়েশ্চেন হয়তো কিছু থাকবে বাট সবগুলো ডেফিনেটলি আমার থাকবে না, তাই না? ওখানে আর আর অন্য মানে যে কোর্সের মানে এই সেম কোর্স অন্য যে টিচার নিচ্ছে প্লাস এক্সটার্নাল যে মডারেশন করছে এদের কোয়েশ্চেনও থাকবে। সো যেটার জন্য আমি আসলেই জানি না, আমি নিজেও বলতে পারতেছি না যে প্রশ্ন কিরকম আসছে বা কিরকম আসবে তোমাদের, যেটার জন্য আমি চাই তোমরা কিছু স্কিপ না করে যতটা মানে বুঝে পড়ে যেতে পারো ততটা ভালো। মুখস্থ করার থেকে বুঝে যদি পড়ে যাও, কোয়েশ্চেন একটু ঘুরায় পেঁচায় আসলেও তুমি বুঝতে পারবা বা জানতে পারবা, ঠিক আছে, যে কিভাবে লিখতে হয়। আচ্ছা সো আমি আসলে বলতে পারতেছি না যে এরকম কোনো সিচুয়েশন হবে কিনা যেখানে তোমাদের একটা ওয়ার্ড তুলে দিয়ে প্রশ্নতে ইলাবোরেট করতে বলবে স্লাইডের বাইরে, ম্যাম এটা কি আমি জানি। ফালতু মার্কা কোশ্চেন যে করছে আল্লাহ।
14টা হ্যাঁ, এখন পিডিএফ, এটা- 14টা চ্যাপ্টার থেকে ম্যাম যদি 14টা থেকে একটা করেও যদি কোশ্চেন করে, তাও হচ্ছে মানে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে কোশ্চেন করার মতো কত কোশ্চেন ছিল। আর এইসব একটা একটা ওয়ার্ড থেকে এত 4 মার্কে কোশ্চেন করা, যদি নেক্সট এক্সাম গুলো এমন করে তাহলে তো হয়েছে। হ্যাঁ, আসলে দেখো এটা যেমন হয়তো কোর্স টিচার যে তোমাদের নিয়েছে সেও হয়তো জানতো না যে প্রশ্ন এরকম আসছে, সে হয়তো এভাবে কোয়েশ্চেন করে নাই, কারণ প্রতিটা কোর্স টিচার যেভাবে ক্লাসে পড়ায় সেই টাইপেরই প্রশ্ন করে। মানে আমি যে জিনিসগুলোকে তোমাকে ক্লাসে বলবো ইম্পর্টেন্ট, আমি প্রশ্ন করার সময় কিন্তু ওই জিনিসগুলো থেকে প্রশ্ন করবো, কারণ আমার পয়েন্ট অফ ভিউতে সেটা ইম্পর্টেন্ট। বাট অন্য অন্যান্য ডিপার্টমেন্টে তো এমন হয় না, আমাদের ডিপার্টমেন্টে কেন হয়েছে এমন? এটা আমি জানি না অন্যান্য ডিপার্টমেন্টের কি, বাট লাস্ট যে মিটিং হয়েছে একাডেমিক কমিটির, সেখানে এটাই হচ্ছে ডিসাইড করা হয়েছে যে এখন থেকে এরকম হবে। অন্য ডিপার্টমেন্টে হয় কিনা জানি না, বাট অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম হয়। আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরও সেম এভাবেই প্রশ্ন হতো শুরু থেকেই, মানে আন্ডার গ্র্যাডের শুরু থেকে আমরা এভাবেই এক্সাম দিয়ে আসছি, যে ইন্টারনাল কোয়েশ্চেন করবে, এক্সটার্নাল কোয়েশ্চেন করবে, মডারেশনে অনেক সময় ইন্টারনাল কোয়েশ্চেন বেশি থাকবে, অনেক সময় একটাও থাকবে না। যেমন আমাদের মাস্টার্সেই যে একটা কোর্স ছিল ফুড টেকনোলজি, ওইটাতে আমাদের ইন্টারনাল মানে 5 সেট প্রশ্ন আসছে। 5 সেট প্রশ্ন মানে 5 সেট প্রশ্ন থাকে, 5 সেট প্রশ্নের মধ্যে একটা কোয়েশ্চেনের একটা পার্ট, সাপোজ এ বি সি 3টা পার্ট না, সো এরকম মনে করো একটা কোয়েশ্চেনের এ বা বি শুধুমাত্র আমাদের ইন্টারনালের প্রশ্ন থেকে আসছে, এবং বাকি সবই এক্সটার্নাল থেকে আসছে। এন্ড সেগুলা মোটামুটি বলা যায় যে আমাদেরকে ক্লাসে পড়ানো হয়নি, এরকম টাইপের প্রশ্ন আসছিল। সো এটা এরকম ম্যাম আমরা তো আর পাবলিকে পড়ি না, আমরা তো প্রাইভেটে পড়ি ম্যাম। না, মানে আমি পাবলিকে তোমাদেরকে বলতেছি না যে আমি তোমাদেরকে এটা বলতেছি না যে এটা শুধু আমাদের ইউনিভার্সিটিতে হয়, আমি জাস্ট তোমাদেরকে বললাম যে এরকম অনেক ইউনিভার্সিটিতে হয়, প্রাইভেটেও হয়। তোমাদের জন্য হয়তো নতুন, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু এভাবে কোশ্চেন হয়, অনেক ইউনিভার্সিটিতেই হয়, এটা শুধু পাবলিকে হয় এরকম না ব্যাপারটা। এন্ড হয়তো যাতে স্টুডেন্টরা আরো বেশি ক্রিয়েটিভ হয় বা আরো বেশি মানে এই সিচুয়েশন গুলো ফেস করতে পারে, এরকম যাতে হয়, আরো বেশি সিরিয়াসলি প্রিপারেশন নেয়, এটার জন্য হয়তো এই ইনিশিয়েটিভটা নেয়া। শুরুতে একটু ডিফিকাল্ট লাগতে পারে, বা হুট করে যেহেতু বসে এটার জন্য হয়তো একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট ওভার টাইম দেখা যাবে তোমরাও তখন আরো ভালো করে মানে প্রিপারেশন নিবা আর কি। কিন্তু ম্যাম এভাবে সব হচ্ছে জিনিস হুট করে একদম রুটিন মানে দিয়ে দেওয়া, তার মাঝখানে হচ্ছে জিনিস আমাদের তো ম্যাম একদিন করে আমরা টাইম পাই না। আমরা হচ্ছে ফাইনাল এক্সামের একদিন আগে পর্যন্ত ক্লাস করছি, কিছু জিনিস একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি হোক, যে মানে কয়েকদিন আগে থেকে একটু বন্ধ পাই, কোর্স গুলা গুছাই হ্যাঁ, নেই, হ্যাঁ, কোনো এটা কিছু না। এটা আসলে একটু, এটা হচ্ছে একটু দুঃখজনক যে তোমাদের পরীক্ষা একদম দেখা গেছে যে এক্সামের একদিন পর্যন্ত তোমাদের হচ্ছে ক্লাস করতে হয়। আর এটা ছাড়াও দেখা যায় প্রতিবার তোমাদের যে ফাইনালের ডেটটা থাকে এনএফই তে কিন্তু এক্সাম নিতে এক্সট্রা একদিন লাগে। সো ইউনিভার্সিটি যে রুটিনটা দেয় বা স্কেডিউল দেয় যে সাপোজ 25 তারিখ থেকে হচ্ছে এক্সাম শুরু হবে, এনএফির একদিন আগের থেকে শুরু করতে হয়, না হলে ওইদিকে একদিন পিছায় যায়, এরকম হয় আর কি। এন্ড এবারে হচ্ছে ফ্রাইডে পড়ায়, এটা 24-এ হতো, সেই জায়গায় 23 তারিখে হচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে। এটা একটু ডিফিকাল্ট আসলেই, বাট ম্যাম যেটা ইউনিভার্সিটি বললাম এমনি তো অনেক সবকিছু অনেক বেশি বেশি করে, অন্যান্য ডিপার্টমেন্ট তো দেখি ম্যাম এত প্রেসার দেয় না কেউ। টাইমটা আসলে একটু ডিফিকাল্ট তোমাদের জন্য, এত কম টাইমে আসলে পড়া যায় না, যেটার জন্য কিন্তু এর আগ পর্যন্ত কোর্স টিচাররা চেষ্টা করতো যে তোমাদেরকে যতটা পরীক্ষার আগে একটু হলেও সিম্পলিফাই করে দেয়া যায় সিলেবাসটা, বাট এখন যেমন এটা আর কোর্স টিচারের হাতে নাই। So, ম্যাম আমি মার্ক চাইলে গুলা একটু ম্যাম ওভাবে দিয়ে যেহেতু খালি মার্কটাই দিতে পারবেন, একটু মার্কের জায়গায় একটু কনসিডার করিয়েন ম্যাম, কারণ আমরা তো একদম নতুন এই প্রবলেম। অবশ্যই চেষ্টা করব, কোনো সমস্যা নাই, বাট আমি চাই তোমরা তোমাদের দিক থেকে প্রপার প্রিপারেশনটা নিয়ে যাও এক্সাম হলে, যাতে করে কোয়েশ্চেন দেখে এরকম না মনে হয় যে কোয়েশ্চেন কি আসছে লিখতে পারতেছি না, পড়ে আসি না, এরকম যাতে না হয়। তোমাদের দিক থেকে যতটুকু পসিবল ভালো প্রিপারেশন নিয়ে যাবা, বাকিটা দেখা যাক, হোপফুলি ভালো হবে ইনশাআল্লাহ। ম্যাম আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে টপিকগুলো থাকে, যেমন এখানে যেটা আছে যে হয় নিউট্রিশন ইন্টারভেনশন ইজ ইম্পর্টেন্ট, তো ম্যাম এরকম স্পেসিফিক টপিক দিয়ে যদি আপনার সমস্যাগুলো দেওয়া থাকতো যে এই সমস্যার ক্ষেত্রে এটা কিভাবে রিলেটেড, তাহলে ম্যাম লিখতে আরো সুবিধা হয়। কিন্তু ম্যাম আপনি যেরকম কুইজে কোশ্চেন করছিলেন আমাদের, যে রেগুলার কুইজ প্লাস হচ্ছে মিস কুইজে যে যে কোনো দুইটা কিভাবে এই অবজেক্টিভ গুলো ফর্মুলেট করে,
তো ম্যাম ওই যখন ওইরকম কোশ্চেন হয় তখন ম্যাম একটু আমাদের জন্য আরো ডিফিকাল্ট হয়ে যায় যে আসলে 5টা 6টার মধ্যে কিভাবে দুইটা আমরা রিলেট করব। আচ্ছা ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বলবো। আমি তোমাদের খাতায় দেখা শুরু করছিলাম, কুইজ 3 শেষ করি নাই, বাট শুরু করছি। এটা আমি তোমাদের বলে দিই। যেমন প্রথমত তোমাকে এটা বলি যে তোমরা মনে হয় জানো, ডেফিনেটলি তোমরা যখন পরীক্ষা দাও দেখো তো, রাইট, যে প্রতিটা প্রশ্নের পাশে লেখা থাকে রাইট সাইডে যে এটা সিএলও, পিএলও, সি লেভেল এগুলো লেখা থাকে, তাই না? পার্টিকুলারলি সি লেভেল কিন্তু একটা মেইনটেইন করতে হয় যে তোমার সি1 টাইপের প্রশ্ন কতটুকু আসবে, সি4 বা সি5 লেভেলের কোশ্চেন কত পার্সেন্টেজ আসবে। সো যেগুলো সি3, সি4 বা সি5 যে লেভেলের প্রশ্নগুলা, এগুলা কিন্তু ডিরেক্ট আসবে না বা ডিরেক্ট হবে না। এটা এরকমই হবে যে তোমার সিচুয়েশন বুঝে সেটার সাথে রিলেট করে অ্যানসার করতে পারতে হবে। কারণ যদি এই রকম প্রশ্ন আসে যেমন ওয়াই নিউট্রিশন ইন্টারভেনশন ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু সি1 বা সি2 লেভেলের প্রশ্ন হয়ে যায়। সো তোমার যেই সিলেবাসের মধ্যে দেয়া যে সি লেভেল কতটুকু থাকবে বা কিভাবে প্রশ্ন আসবে,